আসসালামু আলাইকুম। আজকে আমরা E7 ভিসা সম্বন্ধে কিছু জানবো। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন উসার বিন আব্দুল সামাদ ভাই। আপনাকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে E7 ভিসার আহ, ব্যাপারে, E9 ভিসা থেকে E7 ভিসার যে সুযোগ সুবিধাগুলো বা বিষয়ে একটু যদি কোরিয়াতে বলতেন। আপনারা দেখবেন বর্তমানে E9 এর আমরা যারা আসি, E7 এ ভিসা পরিবর্তনের হারটা অনেক বেশি এবং আগে যে কোটাটা ছিল এটা এখন অনেক বেশি। তো এখানে প্রথমত কিছু সুবিধা কথা বলি। তো আমার কাছে যেটা মনে হয়, কোরিয়াতে 8 বছর এখন পর্যন্ত আমার কাছে সুবিধা বলতে ফ্যামিলি নিয়ে আসা ছাড়া আর কোনো সুবিধা আমার কাছে মনে হয়নি আছে। আরেকটা সুবিধা আছে কি, যে আপনি যদি আপনার টার্গেট অনেক দূরে থাকে, যে আপনি বিজনেস করবেন অথবা কোরিয়ান পাসপোর্ট নেবেন, এই ধরনের যদি টার্গেট থাকে, তাহলে এটা হচ্ছে একটা ফার্স্ট স্টেপ, যে আপনাকে ওই পর্যন্ত যেতে গেলে এই ওয়েতে যেতে হবে। সো এখানে E7 করার পরে পরের স্টেপগুলো আসবে, এটা একটা সুবিধা। এই আমার কাছে মনে হয় যে সুবিধা, এবং যতজনের সাথে কথা বলছি আমি, যে ফ্যামিলি নিয়ে আসা ছাড়া তেমন একটা প্রাথমিক সুবিধা নাই আমি মনে করি। তো আপনি যেহেতু অনেকদিন যাবত কোরিয়াতে আছেন, তো একটু বলেন যে E7 ভিসাতে অসুবিধাগুলো কি? ধন্যবাদ। আমি মনে করি যে আসলে অসুবিধাগুলো আসলে মানুষের জানা দরকার খুব বেশি, এবং এখানে সুবিধার চাইতে অসুবিধা অনেক বেশি। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের কোরিয়াতে যেসব ভাইরা আছে, তো E7 4 ভিসার অনেক সুযোগ সুবিধা বা করার ক্ষেত্রে হেল্প করে, কিন্তু এটার যে কিছু খারাপ দিক আছে, এটা কিন্তু প্রচারণা হয় না বা তথ্যটা দেওয়া হয় না। তবে আমি পার্সোনালি মনে করি যে আপনি যখন কোনো একটা কিছু করবেন, প্রত্যেকটা কাজের ভালো মন্দ দিক আছে। একটা মানুষকে তথ্য দিতে গেলে ভালো দিক মন্দ দিক দুটাই দিতে হবে। সেক্ষেত্রে কি হবে, একটা মানুষের ডিসিশন নিতে সহজ হবে। যেমন একজন দিনদার মানুষ বা হয়তো দিন খুব পছন্দ করে এই ধরনের মানুষ, ও হয়তো লং টাইম কোরিয়াতে থাকতে চাচ্ছে না, কিন্তু যদিও থাকে, কেন থাকবে? এটা এরকম যেন না হয় যে আমি একজনের দেখা দেখি করছি, মানে আমার ভালো এবং মন্দ এখানে আছে কি না আছে এটা বাজ বিচার ছাড়াই, মানে সবাই করছে তাই করছি, ব্যাপারটা কিন্তু অনেক অংশে এরকম হয়ে গেছে এখন। তো অসুবিধার দিক অনেক আছে বলতে গেলে। প্রথমত আমি যেটা বলবো, যে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে যে ভিসা দিচ্ছে কোরিয়ান সরকার, এটা কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। আমি 1 বছর আগে ভিডিও করছিলাম, একটা ভিডিওতে বলছিলাম যে E7 4 কোটা বাড়ার ক্ষেত্রে বাঙালিরা অনেক আনন্দিত এবং খুশি। এটা এত বেশি খুশি হওয়ার মতো কিছু না। কারণ কোরিয়ান সরকার আমাদেরকে কোটা দিচ্ছে বা ভিসা দিচ্ছে, এর মানে কিন্তু এই না যে কোরিয়ান সরকার বাংলাদেশিদেরকে অনেক পছন্দ করে, ভালোবাসে। অবশ্যই তার এখানে একটা স্বার্থ আছে, এটা প্রথম আপনাকে মাথায় রাখতে হবে। তার একটা স্বার্থ থাকার কারণে সেটাই করছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কি, যে আমি বলছিলাম যে কোরিয়ান ভিসা, E7 4 ভিসা এক সময়তে এমনিই দিবে। এখন তো অনেক, আপনারা জানেন যে প্রথম দিকে অনেক কন্ডিশন ছিল, এই সেই, তারপর পরীক্ষার পাশ করা সার্টিফিকেট, দিন দিন কিন্তু এটা সহজ হচ্ছে, এবং ওই পথেই যাচ্ছে যে একটা সময়তে এটা এমনিই দিবে মানুষ। হ্যাঁ, কোরিয়ান ভিসাটা। আচ্ছা, তো আমার কাছে যেটা মনে হয় যে অসুবিধাগুলোর মধ্যে একটা অসুবিধা হচ্ছে যে কোরিয়ান সরকার চাই যে আমরা যে ইনকামটা করি, এই ইনকামের বেশিরভাগ অংশটা যেন আমরা দেশে পাঠিয়ে দিই। এখন কিন্তু যারা E9 থাকি, সাপোজ আপনি মনে করেন যে আপনি 30 লাখ ইনকাম করেন, আপনি 30 লাখ কিন্তু 5 লাখ খরচ করে 25 লাখ কিন্তু আমরা দেশে পাঠিয়ে দিই। এটা আমাদের রেমিটেন্স যাচ্ছে, দেশের উন্নতি হচ্ছে। কিন্তু একজন ফ্যামিলি যখন নিয়ে আসে, তখন কিন্তু সে এই টাকাটা সেভ করতে পারে না। তার কিন্তু ম্যাক্সিমাম টাকা কিন্তু কোরিয়াতে খরচ করতে হয়, একটা গাড়ি কিনতে হয়, একটা অ্যাপার্টে থাকতে হয়। তো এই সুযোগগুলোর জন্য আমাদেরকে ভিসাগুলো দিচ্ছে। তার মানে এক নম্বর হচ্ছে যে আপনি যে পরিমাণ টাকা E9 সেভ করতে পারবেন, সেই পরিমাণ টাকা কিন্তু E7 গিয়ে আর সেভ করতে পারবেন না। যারা এটা করছে তারা ভুক্তভোগী, তাদের সাথে আপনারা আলাপ করলে এটা ভালো বুঝতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে খারাপ দিক, যে এই যে কোম্পানি চেঞ্জ করার বন্ধ করার জন্য আমাদের বুয়েসেল বা আমরা অনেক প্রচারণা এটা ওটা করি, কিন্তু কেউ রোধ করতে পারেনি। কিন্তু সাইলেন্টলি এটা একটা ওয়ে, যেটার দ্বারা কোম্পানি পরিবর্তন করার পথটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আপনার E9 থাকলে যে একটা
গরম থাকে বা একটা ধরেন কোনো একটা মালিক ফল করছে যেখানে, সেখানে আমি যে কথা বলার একটা সুযোগ থাকে বা আমি চাইলে কোম্পানিটা ছাড়তে পারি আমার প্রয়োজনে বা কোনো অসুবিধা হলে, E7 কিন্তু এত সহজ না জিনিসটা, আপনি পারবেন না সহজে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। কোম্পানির চেঞ্জের যে বিষয়টা আসছে, সে আমরা E9 ভিসার চাইতে E7 ভিসাতে বিষয়টা জটিলতা জি, অবশ্যই। জটিলতা আছে। এবং এখানে আপনার একটা পয়েন্ট অ্যাসেস ব্যাপার থাকে যে আপনি প্রতি বছর ওই পয়েন্টটা আপনাকে ফিল আপ করতে হবে। যদি পয়েন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই E74 থেকে কিন্তু আপনি আবার E9 এ যাওয়ারও কিন্তু সুযোগ নাই। তার মানে আপনাকে অবৈধ হয়ে যেতে হবে, দেশে চলে যেতে হবে অথবা অবৈধ হয়ে যেতে হবে। হ্যাঁ, E9 এ কিন্তু ফেরার কোনো সুযোগ নাই E7 থেকে। E7 এ গেলে আর E9 এ আসতে পারবেন না। এটা কিন্তু অনেকেই জানেন। আর আমি প্রথমত যেটা বলবো একটা বিষয় যে যারা নতুন আসছে তারা মানে E9 এর ভিসা অনেক বাকি আছে, 2 বছর 3 বছর, বা প্রথম আসছে হয়তো 1 বছর, তারাই কিন্তু E74 এর জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি মনে করি এটা একটা আসলে ভুল সিদ্ধান্ত। হ্যাঁ, কারণ আপনি E9 এ থাকলে যে স্বাধীনতাটা থাকবে, যে এইটা থাকবে, বা আপনার যে পরিমাণ আপনি একটা নিজের জায়গা তৈরি করতে পারবেন নিজের দেশে বা আর্থিকভাবে সব দিক, আপনি প্রথম দিকে E7 এ গেলে কিন্তু আপনি একটা হেজিটেশনের মধ্যে পড়ে যাবেন। হ্যাঁ, তা আমার মনে হয় যে যাদের E9 ভিসা আছে, যারা নতুন আসি, তাদেরকে করলেও যার যার অবস্থান এক এক রকম। সেক্ষেত্রে সেটা মানে ভালো মন্দ দুই দিকটা জানার পরেই করা উচিত। আমি মনে করি যে দেখা দেখি করা না করাই ভালো, যে একজনও করছে তাই আমিও করছি, এরকম যেন না হয়, নাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে পরবর্তীতে। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই বিষয়টা আমাদের দর্শকরা জানলে অনেক উপকৃত হবে। তো ধন্যবাদ দর্শক, আমরা অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।